শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি এই বৈশ্বিক মহামারীর সময় সতর্কতা অবলম্বন করে বাড়িতে নিরাপদে অবস্থান করছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলাফেরা করছো। তোমরা জানো যে বর্তমানে করোনা ভাইরাসের ডেল্টা প্রকরণের মারাত্মক সংক্রমণ চলছে। অতএব এই সময়টা খুবই ঝুঁকিপূর্ণ একটা সময়। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়াই ভালো। বাড়িতে অবস্থান করবে, নিরাপদে থাকবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার চেষ্টা করবে। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে বসে নিয়মিত পড়াশোনা প্র্যাকটিস করছো। তো আজকে আমি তোমাদেরকে পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতায় জীববিজ্ঞান প্রথম পত্র তথা উদ্ভিদ বিজ্ঞান এর ৪র্থ অধ্যায় অর্থাৎ অণুজীব বিজ্ঞান এই আলোচনায় ভাইরাস সম্পর্কে তোমার ভাইরাস যে বিস্তারিত এর আগে আলোচনা করেছি সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে T2 ফাস ভাইরাস এবং TMV ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি আলোচনাটা তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং সেই অনুযায়ী বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা আসলে সরাসরি ক্লাস করার সুযোগ পাওনি। তো সরকারি হরগঙ্গা কলেজের সুযোগ্য অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় নির্দেশনে পরিচালিত অনলাইন ক্লাসে যে কার্যক্রম চলছে, আশা করি সেই কার্যক্রমের সাথে তোমরা সম্পৃক্ত হয়ে তোমরা এই বৈশ্বিক মহামারীর সময়ে সেই সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমরা আলোচনা দীর্ঘায়িত না করে মূল অংশে চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু উচ্চ মাধ্যমিক শ্রেণী 2020-21 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য তাদের জীববিজ্ঞান প্রথম পত্র তথা উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের ৪র্থ অধ্যায় অণুজীব থেকে ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা। এই আলোচনাটি অনার্স প্রথম বর্ষ যারা নন মেজর ছাত্রছাত্রী রয়েছে তাদের বোটানি 1 কোর্সের ভাইরাস অংশ অর্থাৎ ভাইরাস যে টপিক রয়েছে সেখানে এটা তোমাদের জন্য উপকার আসবে বলে আমি মনে করি। এবং সাথে সাথে আলোচনাটি ডিগ্রি প্রথম বর্ষ যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রথম পত্রের যে মাইক্রোবায়োলজি কোর্স সেখানেও ভাইরাস টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে একটু উপকার আসবে বলে আমি মনে করি। তো আলোচনা যথারীতি আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের আজকের আলোচনায় যে বিষয় বস্তুগুলো থাকছে সেগুলো হলো ব্যাকটেরিওফাজ বলতে কী বোঝায়, অর্থাৎ ব্যাকটেরিওফাজটা কী আমরা সেগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। T2 ব্যাকটেরিওফাজের চিত্রসহ গঠন আমরা আলোচনা করব এবং এর চিত্র যে বিভিন্ন অংশগুলো সেই অংশ সম্পর্কে আমরা ধারণা লাভ করার চেষ্টা করব। ব্যাকটেরিওফাজের সাথে টোবাকো মোজাইক ভাইরাস বা তামাকের মোজাইক ভাইরাসের তুলনামূলক আলোচনা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং টোবাকো মোজাইক ভাইরাস তথা তামাকের মোজাইক ভাইরাসের চিত্রসহ গঠন আলোচনা আমরা জানব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ভাইরাস সম্পর্কে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। এছাড়া ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তো আশা করি আলোচনায় তোমরা আমার সাথেই থাকবে। তোমাদের দেখো এখানে একটি স্লাইড এসেছে, এখানে একটি ভাইরাসের চিত্র রয়েছে। হ্যাঁ, তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে T2 ফাজ, যেটিকে ব্যাঙাচি আকৃতির ভাইরাস বলা হয়। বাম দিকে দেখো শক্তিশালী ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে একটি T2 ফাজ ভাইরাসকে কীরকম দেখা যায় তার একটি সরল চিত্র রয়েছে সাদা কালো, খেয়াল করে দেখো। এটাও দেখতে ব্যাঙাচি আকৃতির, নিচে কতগুলি স্পাইক বা কাটার মতো তন্তু রয়েছে এবং উপরে একটি হেক্সাগোনাল বা ষড়ভুজ আকৃতির মাথা রয়েছে। ডানে দেখো এই চিত্রটাকে একটু বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই T2 ফাজ ভাইরাসের উপরে ষড়ভুজাকৃতির বা হেক্সাগোনাল শেপ একটা মস্তক রয়েছে, নিচে লেজ অংশ রয়েছে এবং লেজের শেষে বেস প্লেট এবং বেস প্লেটকে ঘিরে কতগুলো টেল ফাইবার বা স্পর্শক তন্তু এবং স্পাইক বা কাটা রয়েছে। এখন ব্যাকটেরিওফাজ বলতে আমরা কী বুঝি আমরা এই স্লাইড থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। Bacteriophage make up a diverse group of virus, some of which have complex structure including double-stranded DNA. আসলে ব্যাকটেরিওফাজ হচ্ছে একটি জটিল ভাইরাস গ্রুপ যেখানে বা বৈচিত্র্যময় ভাইরাস গ্রুপ যেখানে
এদের এটা জটিল আঙ্গিক গঠন রয়েছে যেখানে দ্বিসূত্রক ডিএনএ অবস্থান করবে। তোমরা চিত্র থেকে কিন্তু বুঝতে পারছো যে ব্যাঙাচি আকৃতির ভাইরাস, তার উপরে প্রোটিন যে কোট বা মস্তক রয়েছে, তার নিচেই অর্থাৎ ভিতরে সেন্ট্রাল কোর বা কেন্দ্রীয় বস্তু হিসেবে নিউক্লিক অ্যাসিড তথা ডিএনএ দ্বিসূত্রক অবস্থায় রয়েছে। ডানে দেখো, অলসো নন সিম্পলি অ্যাজ এ ফেজ, এ ভাইরাস দ্যাট অ্যাটাক অ্যান্ড ইনফেক্ট ব্যাকটেরিয়া। ব্যাকটেরিওফাজের দুটো অংশ, ব্যাকটেরিয়া এবং ফেজ। ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া, আর ফেজ মানে হচ্ছে আক্রমণকারী বা ব্যাকটেরিয়াকে ধ্বংসকারী। তাহলে ফাজ বা ফেজ হচ্ছে ভাইরাস দ্যাট অ্যাটাক অ্যান্ড ইনফেক্ট ব্যাকটেরিয়া। দ্য ইনফেকশন মে অর মে নট লিড টু দ্য ডেথ অফ দ্য ব্যাকটেরিয়াম। এখন এই যে সংক্রমণ, টিটোফাস ভাইরাস ব্যাকটেরিয়াকে সংক্রমণ করে, এটা আসলে ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া কোষের মৃত্যু ঘটাতে পারে, আবার মৃত্যু নাও ঘটাতে পারে, ডিপেন্ডিং অন দ্য ফেজ অ্যান্ড সামটাইমস অন কন্ডিশন। এটা পারিপার্শ্বিক অবস্থা এবং ফাজের উপর অনেকটা নির্ভরশীল। ইজ ব্যাকটেরিওফাজ ইজ স্পেসিফিক টু ওয়ান ফর্ম অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ প্রতিটা ফাজ একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়ার জন্য সুনির্দিষ্ট থাকে। আবারও তোমরা স্লাইডে টিটো ব্যাকটেরিওফাজের একটি আণুবীক্ষণিক চিত্র ডানে দেখতে পাচ্ছ এবং বামে টিটো ব্যাকটেরিওফাজের আবারও সেই ব্যাঙাচি আকৃতির চিত্র, যেখানে এর বিভিন্ন অংশ উল্লেখিত রয়েছে, যেমন হেড কন্টেনিং ডিএনএ, একটা সর্বজিত মস্তক যেখানে ডিএনএ রয়েছে ভিতরে, এরপরে কলার, এরপরে লেজের চারিদিকে প্রোটিন শীত এবং নিচে একটি বেস প্লেট চাকতির মতো, এবং সর্বশেষে 6টি স্পর্শক তন্তু বা টেল ফাইবার রয়েছে। ব্যাকটেরিওফাজ ডেফিনেশন অ্যান্ড হিস্ট্রি। ব্যাকটেরিওফাজ আর ভাইরাস দ্যাট ক্যান ইনফেক্ট অ্যান্ড ডিস্ট্রয় ব্যাকটেরিয়া। আমরা ইতিপূর্বে এটা জেনেছি যে ব্যাকটেরিওফাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রমণকারী এবং ধ্বংসকারী একটি ভাইরাস গ্রুপ। দে হ্যাভ বিন রেফার্ড টু অ্যাজ ব্যাকটেরিয়াল প্যারাসাইটস। এটাকে ব্যাকটেরিয়ার পরজীবী বলা হয়, উইথ ইচ ফেজ টাইপ ডিপেন্ডিং অন এ সিঙ্গেল স্ট্রেন অফ ব্যাকটেরিয়া টু অ্যাক্ট অ্যাজ হোস্ট। প্রতিটি ফেজের জন্য একটি সুনির্দিষ্ট ব্যাকটেরিয়ার প্রজাতি রয়েছে যেটাকে তারা পোষক হিসেবে ব্যবহার করে। এরপরে দেখো ব্যাকটেরিওফাজ বলতে আমরা কী বুঝি। ব্যাকটেরিওফাজেস টাইপিক্যালি ক্যারি অনলি দ্য জেনেটিক ইনফরমেশন নিডেড ফর রেপ্লিকেশন of their nucleic acid and synthesis of their protein coat. When phages infect their host cell, the order of business is to replicate their nucleic acid and to produce protective protein coat, but they cannot do this alone. They require precursor energy generation and ribosome supplied by their bacterial host cell. অর্থাৎ ব্যাকটেরিওফাজ হচ্ছে একটি ব্যাপক বৈচিত্র্যময় ভাইরাস গ্রুপ যারা নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এবং প্রোটিন দ্বারা গঠিত, এবং এরা ব্যাকটেরিয়া কোষকে ব্যবহার করে তার ভিতরে রাইবোজোম এবং অন্যান্য উপাদানকে ব্যবহার করে নিউক্লিক অ্যাসিড তৈরি করে প্রোটিন কোড তৈরি করে নতুন নতুন ফাজ ভাইরাস তৈরি করতে সক্ষম। হোয়াট আর ব্যাকটেরিওফেজেস? ভাইরাসেস দ্যাট অ্যাটাক ব্যাকটেরিয়া ওয়ার অবজার্ভড বাই টোর্ট অ্যান্ড ডি হেরওয়েলি ইন 1915 and 1917। অর্থাৎ এই ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসের কথা প্রথম পর্যবেক্ষণ করেন ব্রিটিশ বিজ্ঞানী টর্ট 1915 সালে এবং ডি হেরিল 1917 সালে। দে অবজার্ভ দ্যাট ব্রথ কালচার অফ সার্টিন ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া কুড বি ডিজলভ বাই এডিং অফ এ ব্যাকটেরিয়া ফ্রি filtrate obtained from sewage. The lysis of bacterial cell was said to be brought about to a virus which meant a filterable poison. Virus is Latin for poison. Virus একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে পয়জন। অর্থাৎ ওনারা অবজার্ভ করে দেখেছেন যে মানুষের পরিপাকতন্ত্রে বসবাস করে এক ধরনের ব্যাকটেরিয়ার কে যদি ফাজ ব্যাকটেরিয়া আক্রমণ করে তাহলে সে ব্যাকটেরিয়া কোষপ্রাচীর ধ্বংস হয়ে যায় এবং সেখানে লাইসিস প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া কোষপ্রাচীর ধ্বংস করে নতুন ফাজ ভাইরাস তৈরি করতে সক্ষম। ডানা দেখো ব্যাকটেরিওফাজ বা ফাইজ সম্পর্কে আবার একটু বলা রয়েছে ডেফিনেশন। অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইটস দ্যাট মাল্টিপ্লাই ইনসাইড ব্যাকটেরিয়া বাই মেকিং ইউজ অফ সাম অর অল অফ দ্য হোস্ট বায়োসিনথেটিক মেশিনারি। অর্থাৎ ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা বাধ্যতামূলক আন্তঃকোষীয় পরজীবী দ্যাট মাল্টিপ্লাই ইনসাইড দ্য ব্যাকটেরিয়া, যেটা ব্যাকটেরিয়া কোষের ভিতরে সংখ্যা বৃদ্ধি করে by making use of some or all of the host biosynthetic machinery। অর্থাৎ যে ব্যাকটেরিয়া কোষের ভিতরে যে সব কিছু অথবা জৈব রাসায়নিক প্রসেসের মাধ্যমে সেখানে নতুন ফাজ তৈরি করতে সক্ষম। এখন এর সিগনিফিকেন্স বা গুরুত্ব কি? মডেলস ফর অ্যানিমাল সেল ভাইরাস, জিন ট্রান্সফার ইন ব্যাকটেরিয়া, মেডিকেল অ্যাপ্লিকেশন, আইডেন্টিফিকেশন অফ আ ব্যাকটেরিয়া, ফেজ টাইপিং অ্যান্ড ট্রিটমেন্ট অ্যান্ড প্রোফাইলেক্সিস। এখন তোকে ব্যাকটেরিওফাজ সম্পর্কে আরেকটু বিস্তারিত এখানে বলা হয়েছে। এ ব্যাকটেরিওফাজ ফ্রম ব্যাকটেরিয়া, গ্রিক ফেজাইন টু ডেভর, is any one of a number of viruses that infect bacteria. They do this by injecting genetic material
which they carry enclosed in an outer protein capsid. The genetic material can be single-stranded RNA, double-stranded RNA, single-stranded DNA or double-stranded DNA. Along with either circular or linear arrangement. অর্থাৎ এই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বা ডাবল স্ট্যান্ডার্ড এগুলো বৃত্তাকার ফর্মে থাকতে পারে অথবা সরলরৈখিক ফর্মে থাকতে পারে। মেজর পার্ট অফ এ ভাইরাস ব্যাকটেরিওফাজ, দেখো এখানে একটা আদর্শ ব্যাকটেরিওফাজের বা ব্যাঙাচি ক্ষেত্রে ভাইরাসের যে আদর্শ পার্টগুলো রয়েছে সেগুলো এখানেও উল্লেখ করা হয়েছে। উপরে একটা হেক্সাগোনাল বা সর্বজাকৃতি মস্তক, ভিতরে ডিএনএ রয়েছে এবং ভিতরে কিছু প্রোটিন কোড বা ক্যাপসোমিয়ার যে একক সেগুলো রয়েছে এবং নিচে একটা নেক বা গ্রিবা রয়েছে। গ্রিবার পরে একটা কলার রয়েছে, এরপরে টেইল সিথ বা লেজের চারিদিকে আবরণ, নিচে টেল ফাইবার, এরপরে স্পাইক রয়েছে এবং একটা বেস প্লেট রয়েছে। ডানে দেখো এগুলোকে আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তোমরা চিত্র দেখলেই বিষয়বস্তু ভালো করে বুঝতে পারবে। আবারও দেখো কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ টিটোফাস। টিটোফাসকে আবারও বিস্তারিত এখানে প্রদর্শন করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিক অ্যাসিড, ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিড, কলার, হুইস্কার, সিথ, বেস প্লেট, টেল ফাইবার, স্পাইক। এছাড়াও দেখো কম্পোজিশন রয়েছে নিউক্লিক অ্যাসিড, জিনোম সাইজ, মডিফাইড বেজিস, প্রোটিন, প্রোটেকশন অ্যান্ড ইনফেকশন। টিটো ব্যাকটেরিয়াজের গঠন সম্পর্কে আমি একটু জেনে নিই। যে সকল ভাইরাস ব্যাকটেরিয়া কোষাভ্যন্তরে বংশবৃদ্ধি ঘটিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে সেগুলোকে ব্যাকটেরিওফাজ বা টিটোফাজ বলে। টিটোফাজ ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে সংক্রমণ ঘটায়। টিটোফাজের দেহে নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত, যে সেগুলো হচ্ছে ব্যাকটেরিওফাজের প্রথমে মাথা বা মস্তক, যেটা ক্যাপসিড, নিউক্লিয়েট এবং ক্যাপসিমিয়ার রয়েছে। গ্রীবাতে গ্রীবানল, কলার বা গ্রীবা বেষ্টনী রয়েছে। লেজ বা পুচ্ছে মধ্যনাল, পুচ্ছ আবরণী এবং এর ভিতরে অ্যানজাইম থাকে। ভিত্তিফলকে ভূমি, স্পাইক, স্পর্শকতন্ত্র রয়েছে এবং সর্বোপরি এদের জেনেটিক পদার্থ রয়েছে। এখন তোমরা আরও বিস্তারিতভাবে দেখো একটা টিটো ব্যাকটেরিওফাজের মরফোলজিক্যাল গঠন আমরা দেখতে পাচ্ছি। ট্যাডপোল শেপ উইথ হেক্সাগোনাল হেড অ্যান্ড এ সিলিন্ড্রিক্যাল ট্রেল। হেড কনসিস্ট অফ এ টাইটলি প্যাকড কোর of DS or double-stranded DNA surrounded by a protein coat or capsid. The tail composed of a contractile sheath surrounding the hollow core. Terminal base plate having prongs or tail fibers attached. এরপর ডানে দেখো ক্যাপসিড polyhedral and the tail sheath is helical. Head হচ্ছে the nucleic acid, ভিতরে রয়েছে tail hollow tube through which the nucleic acid passes through during infection process. T4 largest phase, T4 tail surrounded by a contractile sheath which contract during infection of the bacterium. End of the tail, base plate and one or more tail fiber attached to it. The base plate and tail fiber involved in the binding of the face to the bacterial cell. অর্থাৎ নিচের দিকে বেস প্লেটে যে কাটার মতো স্পাইক এবং স্পর্শক তন্তু রয়েছে তার সাহায্যে এটা পোষক কোষ ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে এটা বেঁধে যেতে পারে বা সংক্রমণের জন্য পরিস্থিতি তৈরি করতে পারে। নট অল ফেজ হ্যাভ বেস প্লেট অ্যান্ড টেল ফাইবার। সকল ফাজের কিন্তু বেস প্লেট এবং টেল ফাইবার থাকে না। এখন দেখো টিটোফাজ হচ্ছে সর্বাধিক পরিচিত ভাইরাস। এই ভাইরাসের গঠন বেশ জটিল। এটি দেখতে অনেকটা ব্যাঙাচি বা শুক্রাণুর মতো। এর দেহে নিউক্লিয়াস, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, কোষপ্রাচীর, অন্যান্য ক্ষুদ্রাঙ্গ নাই। রাসায়নিকভাবে টিটোফাজ প্রোটিন ও ডিএনএ দ্বারা গঠিত। প্রথমে চলে আসে মাথা। মাথাটি থলির মতো স্ফীত এবং সরভুজাকৃতি প্রিজমের মতো। মাথার দৈর্ঘ্য 93 থেকে 100 ন্যানোমিটার, প্রস্থ প্রায় 65 ন্যানোমিটার। মাথার অধিকাংশ স্থান ফাঁপা বলে মনে করা হয়। মাথার বাইরের আবরণ প্রোটিন অণু দিয়ে গঠিত এবং ভেতর রিং আকৃতির ডিএনএ প্যাঁচানো অবস্থায় থাকে। 60,000 জোড়া নিউক্লিওটাইড দ্বারা এদের ডিএনএ গঠিত। ডিএনএ দ্বিসূত্রক এবং মোট ওজনের 50%। ডিএনএতে প্রায় 150টি জিন থাকে। মাথার বহিরাবরণ ক্যাপসিড নামে পরিচিত। ক্যাপসিড দ্বিস্তরী এবং ক্যাপসিউমের দ্বারা গঠিত। এরপর রয়েছে দেখো 2 নম্বরে গ্রীবা। মস্তকের নিচে অতি সংক্ষিপ্ত অংশ হলো গ্রীবা। এটি নলাকার। গ্রীবানল ও গ্রীবানলকে ঘিরে অবস্থিত চাকরির মতো কলার বা গ্রীবা বেষ্টনী নিয়ে গঠিত। গ্রীবানলটির সামনের অংশ মস্তক ছিদ্রের মধ্যে এবং পেছনের অংশটি লেজের নলের ছিদ্রের মধ্যে প্রবেশ করানো থাকে। কলার অংশে সূক্ষ্ম কোষের মতো গঠনগুলোকে হুইস্কার বলে। এরপরে 3 নম্বর হচ্ছে লেজ বা টেইল। গ্রীবার শেষ থেকে ভিত্তিফলক পর্যন্ত বিস্তৃত। মাথার নিচে ফাঁপা লম্বা অংশটিকে লেজ বলে। লেজের মধ্যে সরু ফাঁপা নলাকার অংশকে মধ্যনল বা কোর বলে। লেজের দৈর্ঘ্য 95 থেকে 110 ন্যানোমিটার এবং ব্যাসে প্রায় 15 থেকে 25 ন্যানোমিটার। লেজের অভ্যন্তরে কোনো ডিএনএ থাকে না। লেজের নলটি একটা আবরণী দ্বারা আবৃত থাকে যাকে পুচ্ছ আবরণী বলে। পুচ্ছ নলের শীর্ষে লাইসোজাইম নামক এনজাইম এবং কিছু এটিপি থাকে। এরপরে 4 নম্বর হচ্ছে ভিত্তিফলক বা বেস প্লেট। লেজের নিচের প্রান্ত কিছুটা সরু হয়ে ভিত্তি বা বেস প্লেট তৈরি করে। এটি পাদ, ভূমি, দীর্ঘ, পুচ্ছ তন্তু বা স্পর্শক তন্তু এবং স্পাইক ইত্যাদি অংশে গঠিত।
বেস প্লেটের চারপাশে 6টি 3+3 অর্থাৎ 3টি 3টি করে দুপাশে স্পর্শক তন্তু এবং কতগুলো কাটা থাকে যাদেরকে স্পাইক বলে। বেস প্লেট সাধারণত স্পাইক স্পর্শক তন্তু প্রোটিন দ্বারা গঠিত। টিটুফাস অকোষীয় বিধায় এটিতে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষপ্রাচীর অনুপস্থিত থাকে। জেনেটিক পদার্থ, ফার্স্ট ভাইরাসের জেনেটিক পদার্থ হলো দ্বিসূত্রক ডিএনএ সূত্রতে 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকে এবং প্রায় 150টি জিন রয়েছে। ডিএনএ অণুতে সাইটোসিন হাইড্রোক্সি মিথাইল যুক্ত হয়। ডিএনএ অণু লম্বা এবং অত্যন্ত কুণ্ডলীকৃত হয়ে মস্তকের মধ্যে অবস্থান করে। এরপরে তামাকের মোজাইক ভাইরাসের গঠন সম্পর্কে আমরা জেনে নিই, যাকে টিএমবি বলা হয়, টোবাকো মোজাইক ভাইরাস। তামাক গাছের মোজাইক রোগ সৃষ্টিকারী দণ্ডাকার আকৃতি বিশিষ্ট এবং পেঁচানো দ্বারা গঠিত উদ্ভিদ ভাইরাসকে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবি বলে। টিএমবি হলো প্রথম আবিষ্কৃত ভাইরাস। 1935 সালে এটা আবিষ্কৃত হয়। বিজ্ঞানী স্ট্যানলি প্রথম বিশুদ্ধ অবস্থায় এটি ক্লাসিত করেন। এই ভাইরাসের আরেক নাম হচ্ছে নিকোটিয়ানা ভাইরাস 1। টোবাকো মোজাইক ভাইরাস একটি দণ্ডাকৃতি ভাইরাস। ভাইরাসটির দৈর্ঘ্য প্রস্থের প্রায় 17 গুণ। ভাইরাসটির দৈর্ঘ্য 280 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হয় এবং প্রস্থে 15 থেকে 18 ন্যানোমিটার হয়। এর বাইরে একটি পুরো প্রোটিন আবরণ আছে। প্রোটিন আবরণকে ক্যাপসিড বলে। এর ভিতরে এক সূত্রক আরএনএ কোর থাকে। ক্যাপসিড বহু উপ একক দ্বারা গঠিত। উপ একককে ক্যাপসোমিয়ার বলে। ক্যাপসিডে প্রায় 2130 থেকে 2200টি ক্যাপসোমিয়ার থাকে। প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টি করে অ্যামাইনো অ্যাসিড থাকে। ক্যাপসিডের অভ্যন্তরে এক সূত্রক আরএনএ কোর আছে। আরএনএ সূত্রটি 6500টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। টিএমবির আণবিক ওজন 37 মিলিয়ন ডাল্টন এবং আরএনএ আণবিক ওজন 2.4 মিলিয়ন ডাল্টন। প্রত্যেক প্রোটিন সাব ইউনিটের আণবিক ওজন 17,000 ডাল্টন। ওজন হিসেবে ভাইরাসটির প্রোটিনের পরিমাণ 95% এবং আরএনএ হচ্ছে 5%। তোমরা এখানে স্লাইডে একটি টিএমবি ভাইরাসের চিত্র দেখতে পাচ্ছ। বামে সাদা কালো এবং ডানে একটা রঙিন চিত্র রয়েছে। ডানে দেখো প্রথমে দণ্ডাকার আকৃতির টিএমবি ভাইরাস এবং বামে সে দণ্ডাকার ভাইরাসের একটা অংশ এবং সেখানে দেখো ক্যাপসিড বা প্রোটিন আবরণটা ক্যাপসোমিয়ার হিসেবে কলার কাদির মতো সাজানো রয়েছে। মাঝখানে সেন্ট্রাল লুমেল বা কেন্দ্রীয় একটা ফাঁপা জায়গা, যেখানে তোমার আরএনএ হেলিক্স বা পেঁচানো অবস্থায় রয়েছে। তোমরা চিত্র দেখে কিন্তু বিষয়গুলো বুঝতে পারছো যে টিএমবি ভাইরাসটা কী প্রকৃতির গঠনযুক্ত। এখন টিএমবি এবং টিটুফাস ভাইরাসের তুলনামূলক আলোচনা আমরা একটু জেনে নিই। তোমরা জানো যে কোনো তুলনামূলক আলোচনায় 3টি কলাম করতে হবে। একটা হচ্ছে তুলনামূলক বিষয় টিএমবি এবং যার ভিতরে তুলনা করব, সেই অংশটা শেষ কলামে থাকবে। প্রথমে দেখো আকার। টিএমবি ভাইরাস দণ্ডাকৃতি, টিটুফাস ভাইরাস হচ্ছে ব্যাঙেচে আকৃতির। এরপর পোষকদেহ। টিএমবির পোষকদেহ তামাক গাছকে আক্রমণ করে আর টিটুফাস ইকোলাইকে আক্রমণ করে। নিউক্লিক অ্যাসিড এক সূত্রক আরএনএ দ্বারা গঠিত আর টিটুফাস দ্বিসূত্রক ডিএনএ দ্বারা গঠিত। এরপর এনজাইমের উপস্থিতি। টিএমভিতে কোনো লাইসোজোম এনজাইম নেই, কিন্তু টিটুফাসের লেজার লাইসোজোম এনজাইম থাকে। বেস প্লেট, স্পাইক এবং স্পর্শতন্তু টিএমভিতে থাকে না, কিন্তু টিটুফাস ভাইরাসে থাকে। এখন কিছু গুরুত্বপূর্ণ ভাইরাস সম্পর্কে আমরা পরিচিতি লাভ করি। তোমাদের পাঠ্যবইতে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। প্রথমে চলে আসে ইবোলা ভাইরাস। আফ্রিকার জায়রে ইবোলা ভাইরাসের আক্রমণে মহামারী দেখা দেয়। এই ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়। ইবোলা একটি মারাত্মক মারণ ভাইরাস। এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে 1976 সালে আফ্রিকার কঙ্গোর ইবোলা নদীর তীরে প্রথম এক কৃষক মারা যায়। উক্ত রোগী মারা গিয়েছিল চোখ, নাক, কান এবং গলায় রক্তক্ষরণ হয়। তখন উক্ত নদীর নাম অনুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়েছে ইবোলা ভাইরাস। স্পর্শের মাধ্যমে নতুন ব্যক্তি আক্রান্ত হয় এবং আক্রান্ত হওয়ার 2 থেকে 21 দিনের মধ্যে রোগীর দেহে লক্ষণ প্রকাশ পায়। 2014 সালের শেষে এবং 2015 সালের প্রথম প্রান্তে পশ্চিম আফ্রিকার গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া এবং তৎসংলগ্ন এলাকায় মহামারী আকারে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ে এবং 250 জন স্বাস্থ্যকর্মী সহ প্রায় 11,000 লোক মারা যায়। এরপরে জিকা ভাইরাস একটি ফ্লাভি ভাইরাস। এটি ফ্লাভিভিরিডি গোত্র একটি আরএনএ ভাইরাস। 1947 সালে উগান্ডার জিকা ফরেস্টে বসবাসকারী রেসাস বানরের দেহে এই ভাইরাস প্রথম ধরা পড়ে। বর্তমানে এডিস এইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস মশকের মাধ্যমে এই ভাইরাস ব্রাজিল সহ ল্যাতিন আমেরিকার কয়েকটি দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে মৃত্যুর হার কম, কারণ এর দ্বারা সাধারণত মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, কিডনি আক্রান্ত হয় না। এটি সোয়াচে রোগ নয়। জিকাভাই মশকি উড়ে এক দেশ থেকে পার্শ্ববর্তী দেশে চলে যেতে পারে, তাই এটি একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ভাইরাসের আক্রমণে শরীরে সামান্য জ্বর, রেশ, জয়েন্টে ব্যথা, চক্ষু লাল হওয়া, মাংসপেশিতে ব্যথা, মাথা ব্যথা, দেহে ফুসকুড়ি ওঠা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। গর্ভবতী নারীদের দেহে জিকা সংক্রমণ হলে নবজাতক শিশু অপেক্ষাকৃত ছোট আর অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। চিকিৎসকের ভাষায় এই ত্রুটিকে মাইক্রোসেফালি বলে। ব্রাজিলে সম্প্রতি এই ত্রুটিযুক্ত নবজাতক জন্মানোর তথ্য সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে। জিকার সংক্রমণ ঝুঁকিতে থাকা এলাকাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলো। এই অঞ্চলে এরই মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এছাড়া আফ্রিকা ও এশিয়া মহাদেশে অধিবাসীরাও সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।
2016 সালে মার্চ মাসে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় 67 বছর বয়সী এক মহিলার রক্তে জিকা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো অঞ্চলে জিকা ভাইরাসে আক্রান্ত 600 জন রোগীর মধ্যে প্রথম একজন রোগী 2016 সালে ফেব্রুয়ারি মাসে মৃত্যুবরণ করেছেন। এরপরে নিপা ভাইরাস সম্পর্কে আমরা একটু জেনে নিই। নিপা ভাইরাস প্যারামিক্সোভিরিডি পরিবারভুক্ত একটি আরএনএ ভাইরাস, যার গণনাম হচ্ছে হেনিপা ভাইরাস। 1999 সালে মালয়েশিয়ার শুকরের খামারে প্রথম ধরা পেল, দ্রুত দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে। বাদুর এই ভাইরাসটির বাহক এবং কাঁচা খেজুরের রসের মাধ্যমে এই ভাইরাস মানবদেহে সংক্রমিত হয়। এর আক্রমণে শ্বসন জটিলতা সহ মানুষ, গৃহপালিত পশু পাখির মৃত্যু ঘটে থাকে। এরপরে চলে আসো বার্ড ফ্লু, যেটা সম্পর্কে আমরা জানি, এর আগেও শুনেছি বার্ড ফ্লু। বার্ড ফ্লু একটি ভাইরাসজনিত রোগ। 2008 সালে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু মহামারী আকারে হয়েছিল। বর্তমানে বাংলাদেশে প্রতি বছরই হাজার হাজার মুরগি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H5N1 এটা একটি সাবটাইপ, অর্থাৎ হিমাগ্লুটিনিন টাইপস 5 নিউরোমিনিডিস টাইপ 1 ভাইরাসের আক্রমণে হাঁস মুরগিতে বার্ড ফ্লু নামক মারাত্মক রোগের সৃষ্টি হয়, যা পোলট্রি শিল্পকে ধ্বংস করে। এরপরে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু একটি ভাইরাসজনিত রোগ। সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা SIV দ্বারা এটি সৃষ্টি হয়ে থাকে। 2009 সালে এপ্রিল মাসে সোয়াইন ফ্লু শনাক্ত করা হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সাবটাইপ H5N1 এবং H1N1 হিমাগ্লুটিনিন টাইপ 1 নিউরোমিনিডিস টাইপ 1 কারণে এই সোয়াইন ফ্লু রোগ ঘটে থাকে। এই ভাইরাসের দ্বারা মানুষ এবং শুকর আক্রান্ত হয়। বিশ্বায়নের যুগে এই রোগের দ্রুত বিস্তার ঘটেছে মেক্সিকো থেকে সারা বিশ্বে। এরপর চলে আসে চিকুনগুনিয়া। এটি এক ধরনের আলফা ভাইরাস বা আরএনএ ভাইরাস। এডিস এইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস মশকি দ্বারা ভারত উপমহাদেশে এই রোগ ছড়ায়। এই ভাইরাসটি প্রথম আবিষ্কৃত হয় 1952 সালে আফ্রিকার তানজানিয়ায়। 2008 সালে বাংলাদেশে প্রথম এই রোগ ধরা পড়ে। 2017 সালে এপ্রিল থেকে মে মাসে বাংলাদেশে চিকুনগুনিয়া ভাইরাস ব্যাপক বিস্তার লক্ষ্য করা যায়। 2019 সালেও এই রোগটি বেশ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পরিলক্ষিত হয়। এই রোগে উচ্চ জ্বর, জয়েন্টে ব্যথা, বিভিন্ন ধরনের শরীরে র্যাশ ওঠা, মাথা ব্যথা, দুর্বলতা ইত্যাদি লক্ষণ দেখা যায়। তো শিক্ষার্থীরা, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা পরবর্তীতে এই আলোচনার ধারাবাহিকতায় ভাইরাস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা আজকের লেকচারটি ভালোভাবে ফলো আপ করেছো এবং সেই অনুযায়ী বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো তোমরা বাড়িতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলাফেরা করবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, নিরাপদে থাকবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।